কংগ্রেসের 11 জন সাংসদ অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন মহিলা, ফিমেল এমপিস। তাদের মধ্যে থেকে দুজন আবার অ্যালুমনাই অর্থাৎ প্রাক্তনী আরজি কর মেডিকেল কলেজের। কিন্তু তৃণমূল কংগ্রেসের 11 জন এমপির একজনও এখন অব্দি কথা বলেননি রাত দখলের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে যাওয়া তো ছেড়েই দিন, আরজি কর হাসপাতাল যেভাবে তছনছ হলো, একজনও কথা বলেননি। কেন কথা বলেননি একবার দেখে নিই তো, কারা কারা কথা বলেননি, কেন চুপ এরা? আপনারা বিপুলভাবে শেয়ার করুন এবং জিজ্ঞেস করুন এদেরকে, এই তারকাদেরকে যাদেরকে আপনারা জিতিয়ে এনেছেন। কাকলি ঘোষ দস্তিদার, সেলিব্রিটি ডাক্তার, আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তনী, চুপ একদম। আরজি কর মেডিকেল কলেজ তছনছ করে দিয়েছে, কোনো কথা নেই। শতাব্দী রায়, যাদেরকে আপনারা বারবার জিতিয়ে আনেন, কোনো কথা নেই, চুপ। এর পরবর্তী নাম, এরা সবাই এমপি। প্রতিমা মণ্ডল, তৃণমূল সাংসদ, চুপ। কোনো জায়গাতে কাল রাত্রে দেখেছেন এদেরকে মোমবাতি হাতে? না, দেখেননি। প্রতিমা মণ্ডলকে তো আমি অন্তত দেখিনি কোথাও। মালা রায়, দক্ষিণ কলকাতার, কোথাও কি এদেরকে দেখেছেন? মালা রায়কে দেখেছেন? মালা রায় মোমবাতি হাতে উই ওয়ান্ট জাস্টিস বলে বলেছেন, কেন বলেননি? এরা তো কেউ ধর্ষকদের পরিচিত নয়। তাহলে অভয়ার পাশে সাজদা আহমেদ বা মালা রায় কেন দাঁড়াচ্ছেন না? এরা কি তাহলে রেপিস্টদের পাশে দাঁড়াতে চান? বাংলার মানুষ প্রশ্ন করছেন। সাজদা আহমেদকে, মহুয়া মৈত্র সবকিছু নিয়ে কথা বলেন। মহুয়া মৈত্র মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক নিয়ে কথা বলেন। মহুয়া মৈত্র দামি ব্যাগ নিয়ে কথা বলেন। মহুয়া মৈত্র আবার বিদেশে পাসওয়ার্ড বিক্রি করা নিয়েও কথা বলেন। হাতরাস নিয়ে কথা বলেন। আরজি কর নিয়ে টাইট লিপড, কোনো কথা বলবেন না। মহুয়া মৈত্র বোধহয় কথা বলা পছন্দ করেন না। মিতালি বাগ পছন্দ করেন না যদি বকা দেয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বকা দেয়। উফ, সায়নী ঘোষ, বারবার এই মেম্বার অফ পার্লামেন্টকে আমি প্রশ্ন করার জন্য ব্যাকুল হয়ে আছি যে সায়নী ঘোষ, আপনি যাদবপুরের এমপি, কালকে যাদবপুরে এত বড় মিছিল হলো, যুবনেত্রী হিসাবে আপনি কোথায় ছিলেন? পালিয়ে গেলেন না, আসলে সাপোর্ট দিলেন এই সঞ্জয় দের। ও, এরপরে আরেকজন দিদি নাম্বার 1 চুপ, এটা কোনো কথা বলে না। কাল এত কিছু হয়ে গেল, দিদি নাম্বার 1 চুপ, সায়নী ঘোষ চুপ, মহুয়া মৈত্র চুপ। এরপরে দেখি জুন মালিয়া মিনমিন করে কিছু একটা বলার চেষ্টা করছিলেন সংবাদ মাধ্যমে, কিন্তু স্পষ্টভাবে বললেন না যে বাংলাতে যেটা হয়েছে এটা প্যালেস্টাইনে হয়, এটা বাংলাদেশে হয়। বাংলাতে এই দৃশ্য আমরা কোনোদিন দেখিনি। অবিলম্বে ডাক্তারদের পাশে আপনারা রয়েছেন, বলেননি আপনি। জুন মালিয়া, শর্মিলা সরকার, আরেকজন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তনী, কোনো কথা নেই। আচ্ছা, এমপিদের হয়তো অনেক কাজ আছে, এমএলএরা কেন চুপ? এমএলএদের কি আজ রাতেও রাত দখলের অভিযান রয়েছে, সেখানে রাজ চক্রবর্তী প্রলয় বলে সিনেমা করেছিলেন, রাত দখলে অংশ নেবেন? আজ আলাদা কোনো রাত দখল তৃণমূল কংগ্রেস করে সেখানে অংশ নেবেন না? আসলে রাজ চক্রবর্তী ধান্দা বা বিজনেসটা ভালো বোঝেন। আমার আপনার সেন্টিমেন্ট নিয়ে রাজ চক্রবর্তী, চিরঞ্জিত এরা ব্যবসা করবেন, ভালো করে বুঝুন এই মুহূর্তে। মন দিয়ে দেখুন এদেরকে। এদের সিনেমা আপনারা হিট করেন, এদের সিনেমা আপনারা ফ্লপ করেন, এবার এদেরকে ফ্লপ করুন। এদের দেখার জন্য, এদের মুখ দেখার জন্য, এদের নাটক দেখার জন্য আপনারা 100, 200, 300, 500 টাকার সিনেমা হলের নাটকের টিকিট কাটেন। বন্ধ করুন। এরা কারা? সেলিব্রিটি আপনারা, যারা রাত পাহারা দিয়েছিলেন, এরা কোনো সেলিব্রিটি নয়। এদেরকে এবার বয়কট করা শুরু করুন। ব্রাত্য বসুর পরে সোহম চক্রবর্তী, বয়কট করুন। সিনেমা যদি বানায়, সিনেমা দেখা বন্ধ করুন। ওপেন বলছি, রাত দখলে অংশগ্রহণ নেননি। দীপক অধিকারী সোহম চক্রবর্তীর সাথে সিনেমা বানিয়েছেন, দীপক অধিকারী কোনো কথা বলছেন না। লাভলি মৈত্র কোনো কথা বলছেন না। এরপরে সায়ন্তিকা ব্যানার্জি, বিধায়ক, ফেমাস নায়িকা, তো কোনো কথা বলছেন না। হয় ধর্ষকদের পাশে, নয় ধর্ষিতার পাশে, কোনো একদিকে তো থাকতে হবে। বীরবাহা হাসদা কোনো কথা বলছেন না, কোনো একদিকে তো থাকতে হবে তাদেরকে। রাজ চক্রবর্তী থেকে বীরবাহা হাসদা কেউ কোনো কথা বলছেন না। কাল কি হয়েছে তারা বোধহয় জানেন না। মেডিকেল সায়েন্সে একটা কথা আছে, ডিমনেশিয়া। তাদের বোধহয় ডিমনেশিয়া হয়েছে, স্বল্প সময়ের স্মৃতিভ্রম। তা ভাই, আমরা কিসের জন্য আছি? ময়ূক রঞ্জন ঘোষ কিসের জন্য আছে? সব দেখিয়ে দেবো। এমপিদেরকে দেখাবো, এমএলএদেরকে দেখাবো। জবাব চায় বাংলা বসে চুপচাপ মুড়ি খেতে খেতে, চপ খেতে খেতে। দেখুন মেরুদণ্ডটা যদি আলমারি থেকে আবার ওই দাঁত ফিক্স করার মতন করে ফিক্স করে নেওয়া যায়, মেরুদণ্ডটা ফিক্স করে নিন। কারণ আগামী 3 মিনিট যে ছবিগুলো আমি দেখাচ্ছি, সেই ছবিগুলো
বিচলিত করতে পারে আপনাকে, যদি আপনার মেরুদণ্ড এবং মানবিকতা এখনো বেঁচে থাকে। গোটা বাংলা দেখে নিয়েছে। আমি শুধু এইটা বুদ্ধিজীবীদের দেখানোর জন্য, সরি মাফ করবেন, বুদ্ধিজীবী না, সুবিধাজীবীদের দেখানোর জন্য আগামী 3 মিনিট বরাদ্দ করছি। এবং সেই 3 মিনিটে দেখুন, যখন আপনারা মোমবাতি মিছিল করছিলেন, যখন আপনারা রাত দখলের লড়াই করছিলেন, আপনার মাকে, আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার প্রেমিকাকে, আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনারা রাস্তায় নেমেছিলেন, তখন কাপুরুষের মতন কি করে আরজিকর হাসপাতালের প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল এই লুম্পেন বাহিনী। আর তার মাথার উপরে হয়তো বিশাল সর্বশক্তিমান শাসক দলের কেউ আছে। দেখুন একবার। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে আরজিকর হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন পুলিশ। কার্যত নিরাপত্তায় গোটা আরজিকর হাসপাতাল ঘিরে রেখেছে ব্যারিকেড দিয়ে, কিন্তু ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে সেই ছবি, ব্যারিকেড সরানো হলো, ব্যারিকেড সরিয়ে দেওয়া হলো। সাংঘাতিক পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি, আরজিকরে বিশৃঙ্খল পরিস্থিতি। এই মুহূর্তে পুলিশকে হটিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ পিছনে হটে যেতে বাধ্য হচ্ছে, পুলিশ পিছনে হটে যেতে বাধ্য হচ্ছে, পুলিশও আটকাতে পারছে না। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, কার্যত পুলিশ বাধা দিতে একেবারে পারছে না, বাধা দিতে তারা ব্যর্থ হচ্ছে। ব্যারিকেড সরিয়ে দেওয়া হচ্ছে, ব্যারিকেড ভেঙে ফেলা হলো, ব্যারিকেড ভেঙে ফেলা হলো, ব্যারিকেড ভেঙে ফেলা হলো। সাধারণ মানুষজন তারা বিক্ষোভ দেখাতে দেখাতে আরজিকরে ঢুকছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, সাংঘাতিক ছবি, এই মুহূর্তে সাংঘাতিক ছবি। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে সাংঘাতিক ছবি, বিশৃঙ্খল পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি আরজিকর হাসপাতালে। সাধারণ মানুষের বিক্ষোভ, পুলিশ কার্যত পিছনে হটে যেতে বাধ্য হলো। সাধারণ মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশকে মারধর করছে, পুলিশকে মারধর করা হচ্ছে। বিশাখা আরজিকরে ভাঙচুর, আরজিকরে ভাঙচুর, আরজিকরে সাংঘাতিক পরিস্থিতি। এই মুহূর্তে বিশাখা থাকা যাচ্ছে না, এখানে বিশাখা এখানে থাকা যাচ্ছে না। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, ভাঙচুর করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে কার্যত। আপনাদের বিক্ষোভের কারণ কি? পুলিশের জন্য, অগ্নিফোর পুলিশের জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। সুবিচার নেই, এই রাজ্যে কোনো সুবিচার নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বসে বসে ভাইপো আর দুজন মিলে বাতালা মারছে, এত মানুষ মরছে, হাওয়া করছে। আপনি বেনাম, আপনি গায়ে আপনারা কি করছেন? আপনি আপনার রক্ষা আমাদের এই মুহূর্তে ছবি দেখাচ্ছে, তুমি বুঝতেই পারছো বিশাখা রণক্ষেত্র ছেড়ে নিয়েছে, কিন্তু এই ছবি দেখাচ্ছে, সাধারণ মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বিচার চাইছেন, তারা বিচার চাইছেন, অভয়া হত্যাকাণ্ডের বিচার চাইছেন। পুলিশ কমিশনারকে সরানো হোক, বা পুলিশ কমিশনার একটা ক্র্যাশ কোর্স করুক মিডিয়ার থেকে। রিপাবলিক বাংলা এলে পুলিশ কমিশনারকে শিখিয়ে দেওয়া হবে পুলিশিং কি করে করতে হয়। আমাদের একেবারে বাচ্চা মেয়ে এলিনা, আমাদের প্রতিনিধি, সে এবং তার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষ প্রথম থেকে এই ছবিটা ধরিয়েছে, গোটা বাংলাকে দেখিয়েছে। এবং সেখানে আপনারা ভালো করে দেখবেন, এরপরে হয়তো রিপিট টেলিকাস্টে পুলিশ দাঁড়িয়েছিল, তারপর পুলিশ নির্লিপ্তভাবে নিজেদের যে স্পট, যে ব্যারিকেড, সেটা ছেড়ে দিয়ে বেরিয়ে গেল জাস্ট, মানে ভাঙচুরটা হতে দিল। কিসের পুলিশিং, কিসের পুলিশ মন্ত্রী বিশাল কাজ করেন। পুলিশ মন্ত্রীর হয়তো এবার পদত্যাগ করার সময় এসেছে। আমি বলছি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন, অন্য কোনো এফিশিয়েন্ট মন্ত্রী বা নেতাকে দিন। আর প্লিজ যাওয়ার আগে, পদত্যাগপত্রটি সাবমিট করার আগে এই কলকাতা পুলিশের কমিশনারকে সরিয়ে যান। ইনএফিশিয়েন্ট এদেরকে বলে। কেন বলছি? কারণ কাল আমি
বা সংবাদ মাধ্যমের কর্মীরা কলকাতায় বসে তৃণমূল কংগ্রেসের এই রাজত্বে সৌজন্যে তৃণমূল কংগ্রেসের বোধহয় প্যালেস্তাইন এবং বাংলাদেশ ঘুরে এলাম। আমার রিপাবলিক বাংলার যারা গ্লোবাল নেটওয়ার্কের প্রতিনিধিরা রয়েছেন তারা প্যালেস্তাইনের ছবি পাঠায়, আমি দেখানোর চেষ্টা করব। প্যালেস্তাইনের হাসপাতালে ঠিক এভাবে বা এর থেকে কম হয়তো ভাঙচুর হয়, আরজি করে যে পরিমাণ ভাঙচুর হয়েছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বিশ্বাস করুন, আমি তো অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকিট কেটে যাতে লোক দেখতে পারে তার রাজত্বে হাসপাতাল কি করে প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর হয়, দয়া করে ব্যবস্থা করে দিন। আপনারা গিয়ে দেখে আসুন, দামি দামি হলচার মেশিন, ভেন্টিলেশন মেশিন, এমআরআই এর রুম, সেখানে পর্যন্ত আঘাত হানার চেষ্টা হয়েছে। চারদিকে ছড়িয়ে আছে ওষুধপত্র, দামি দামি সমস্ত টেস্টিং কিট রয়েছে। রোগীরা পালিয়ে গেছে, মনে হচ্ছে একটা সন্ত্রাস কবলিত অঞ্চলে আমি ঢুকেছি। এটা প্যালেস্তাইনে দেখেছি, ধ্বংসস্তূপে হাসপাতাল, প্যালেস্তাইনের তাণ্ডব এবং আরজি করের তাণ্ডব যেন এক হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। এই ছবি বাংলার নয়, আমি তো ভেবেছিলাম এই ছবি প্যালেস্তাইনে, আমি ভুল করছি। টাইম মেশিনে বোধহয় আমি প্যালেস্তাইনে চলে এসেছি। প্যালেস্তাইন এবং বাংলা কোথাও গিয়ে এক হয়ে গেছে। ফিলিস্তিনের হাসপাতালে যখন হামলা হয় তখন যেভাবে আপনারা গর্জে ওঠেন, আবারও বলছি, বাংলার এই হাসপাতালে আক্রমণটা যখন নামিয়ে আনা হলো, প্রমাণ লোপাট করার চেষ্টা হলো, ফিলিস্তিনের মতন আপনারাও প্রতিবাদ করুন এবং এই সরকারের কাছে প্রশ্ন তুলুন। এই অপদার্থ সরকারটা কেন এভাবে হাসপাতালটাকে ভাঙচুর হতে দিল? পুলিশ কোথায়? পুলিশের কাজ তো এই কাজগুলো করা। শুধু প্যালেস্তাইন নয়, শুধু ফিলিস্তিন নয়, বাংলাদেশ, 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 বারবার যে কথাগুলো বলছি, বাংলাদেশে আমি বহু দর্শক, সে দর্শকদেরকে প্রতিদিন জবাব চায় বাংলা বাংলাদেশ দিয়ে যখন করছিলাম তাদের সাথে কথা বলছিলাম, তারা বিস্মিত, আমরা লজ্জিত। বাংলা, পশ্চিমবঙ্গের মানুষ, তাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। বাংলাদেশে যে ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো হয়েছে, সেই ধ্বংসাত্মক কার্যকলাপ যেন কাল রাতে পশ্চিমবঙ্গে কলকাতা শহরে চালানো হলো, নাকের ডগায় চালানো হলো। ওখানে তো শেখ হাসিনার গভর্নমেন্ট, সে গভর্নমেন্ট ইচ্ছাকৃত করেছে। আমরা প্রশ্ন করতে চাই, কলকাতা শহরের পুলিশ কি ইচ্ছাকৃত এই আরজি কর হাসপাতালটা ভাঙচুর হতে দিল? এটা তো বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের নৈরাজ্যের আগুন আমি এই বাংলাতে দেখব কেন? কেন্দ্রীয় সরকার কি করছে, রাজ্যপাল কি করছে, আর্মি কি করছে, মিলিটারি কি করছে? কলকাতা পুলিশের দ্বারা যদি কিছু না হয় তাহলে 355 লাগু করা হোক, রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, মিলিটারি নামুক, ভারী বুটের শব্দে এই হুলিগানদেরকে বের করে দেওয়া হোক। কিন্তু এই হাসপাতালে সন্ত্রাসবাদীরা হামলা চালায়, এবং হাসপাতালে যদি এই সন্ত্রাসবাদীরা হামলা চালায় তাহলে পুলিশ মন্ত্রীকে রিপাবলিক বাংলা প্রশ্ন করবে। আজ জবাব চায় বাংলা থেকে পুলিশ মন্ত্রী। নাম জানেন তো পুলিশ মন্ত্রীর? আপনাকে বলছি, পুলিশ মন্ত্রীর নাম কি রাজ্যের? বলুন বলুন, নাম কি পুলিশ মন্ত্রীর? নাম কি রাজ্যের? মমতা ব্যানার্জি। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি, তিনিই মাননীয় পুলিশ মন্ত্রী, তিনিই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। তাহলে পদত্যাগটা কার দাবি করব? মঙ্গল গ্রহের কোনো মানুষের? আবার সরাতে কাকে বলবো? বাংলার মানুষ কাকে এই মুহূর্তে রিমুভ করে দেওয়ার কথা বলছেন? কলকাতা পুলিশের কমিশনারকে, মোস্ট ইনএফিশিয়েন্ট কমিশনার বোধহয় এই মুহূর্তে, কিচ্ছু পারেন না। সংবাদ মাধ্যমের কর্মীদেরকে হয়তো হ্যারাস করতে পারেন, তাদেরকে ব্লেম করতে পারেন, বিরোধীদের পেছনে কখন যাচ্ছে, কখন আসছে, কার সাথে কথা বলছে, কি করছে, এই করছে, ওই করছে, বারবার বিরোধীদেরকে হ্যারাস করতে পারেন, বিরোধীরা বলেন। আর রিপাবলিক বাংলার ময়ূককে বিভিন্ন সময় বিভিন্ন মামলাতে জড়ানোর চেষ্টা করতে পারেন, করে যান। মানুষ আমার সাথে আছে, বাংলার মানুষ যতদিন থাকবে, কমিশনার অফ পুলিশ তাদেরকে ঠিক এইভাবেই আমাদের প্রতিনিধিরা প্রশ্ন করবে। এবং আপনি যতই রেগে যান, আমার এটা কাজ প্রশ্ন করা, আমরা করব, আলবাত করব। আপনি কমিশনার হয়েছেন তো কি হয়েছেন? মাথা কিনে নিয়েছেন? আপনি কি প্রশ্নের ঊর্ধ্বে? আমাদের প্রতিনিধি এলিনা যে প্রশ্নটা করেছিল, সেই প্রশ্নটার উত্তরটা শুনুন একবার পুলিশ কমিশনারের, তারপর বলবো যে কেন এই পুলিশ কমিশনারকে ইমিডিয়েট স্যাক করা উচিত। শুনুন আগে। স্যার, এত ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও, এত ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও কেন এটা হলো? কিভাবে হতে পারে? আপনি তো দেখেছেন তো 10,000-এর মহলে কি করতে হয়, আপনি তো দেখেছেন তো, কি আপনি ছিলেন না কি করে র্যানস্যাক হয়? আপনি নিজে পিকচার। স্যার, হ্যালো হ্যালো স্যার, স্যার স্যার আপনাকে বলছি, পুলিশ কমিশনারকে, আমাদের বাচ্চা মেয়েটি, আমাদের প্রতিনিধিকে আপনি লেকচার দিতে আসবেন না।
আমি বা এলিনা আইএস আইপিএস অফিসার নই, আপনি আইপিএস অফিসার, আপনি নিজের ডিউটিটা পালন করুন। আপনি কি লেকচার দিচ্ছেন? 10,000 লোকের মব, 10,000 লোকের মব যে আসবে আপনি জানতেন না? আপনি যদি না জানেন তাহলে ইমিডিয়েটলি রিজাইন করুন। 10,000 লোকের মব যে আসবে, কন্ট্রোল রুম থেকে কটা গাড়ি কখন যাচ্ছে, কোন সিগন্যাল কে ব্রেক করলো, কোন জায়গা থেকে কে স্কুটার নিয়ে দাঁড়ালো এবং তারপর ট্রাফিক পুলিশ তাদেরকে ফাইন নেবে, সবকিছু জানে। আর এটা জানলো না যে 10,000 লোক মার্চ করে আসছে, পুলিশ ঘুমাচ্ছিল, মালপোয়া খাচ্ছিল, কি করছিল পুলিশ? বাদাম আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল? সিসিটিভির দিকে চোখ ছিল না কলকাতা শহরের? কলকাতা শহরের সিসিটিভিতে ধরা পড়েনি যে 10,000 লোক বিভিন্ন দিক থেকে আসছে একটা সেন্সিটিভ জোনে? কলকাতা পুলিশ কমিশনারকে এখন আমাদেরকে শেখাতে হবে? কলকাতা পুলিশ কমিশনার শিখে নিন। যদি কলকাতার পুলিশিংটা করতে পারেন ভালো করে, তবে এইভাবে কথা বলবেন, এই অ্যাটিটিউডে সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন না। আপনারা ব্যর্থ, সংবাদ মাধ্যম ব্যর্থ নয়, বাংলার মানুষকে আপনারা ক্ষতবিক্ষত করার জায়গায় নিয়ে যাচ্ছেন। কেন পুলিশের ডিপ্লয়মেন্ট ছিল না? এবং ঠিক সেই জায়গা থেকে আমার প্রশ্ন এই মুহূর্তে, কেন আলাদা করে বেশি স্টাফ রাখেননি? প্রশ্নগুলো করতে হবে তো। এবার পদত্যাগ করবেন বিনীত গোয়েল, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এবার পদত্যাগ করুন বিনীত গোয়েল, কারণ বিনীত গোয়েল জানতেনই না 10,000-এর মব আসবে। আর যদি জেনে থাকেন তারপরেও এত কম সংখ্যক পুলিশ রাখেন, কিছু টিয়ার গ্যাস শুধু ফাটান প্রথমের দিকে, তার মানে তো ইন্টেনশনালি আরজিকর হাসপাতালটাকে ভাঙচুরের দিকে ঠেলে দিলেন উনি। কোল্ড ব্লাডেড মার্ডার করার মতন কোল্ড ব্লাডেড র্যানস্যাক করেছে কলকাতা পুলিশের কমিশনার। তার জন্য এই মুহূর্তে বাংলার মানুষ চাইছে কলকাতা পুলিশ কমিশনার রিজাইন করে অন্য কাউকে বসানো হোক। রিজাইন করুন কলকাতা পুলিশের কমিশনার। আপনি আপনার কর্মীদেরকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন। কি অবস্থা আমি দেখেছি। নিচু তলার কর্মীরা মুখ খুলে কথা বলতে পারে না, নিচু তলার কনস্টেবলদের গিয়ে জিজ্ঞেস করুন। যেভাবে জান প্রাণ দিয়ে তারা বাঁচানোর চেষ্টা করেছে, ওপরতলা থেকে কোনো হয়তো পারমিশন আসেনি। আর আমি নিচে স্পটে ছিলাম, দেখুন কাল রাতে কি হয়েছে। এই মুহূর্তে টিয়ার গ্যাস মারছে, এই মুহূর্তে টিয়ার গ্যাস মারছে। পুলিশ আমাদের অপোনেন্টে। আজকে আমার প্রশ্ন, পুলিশের বাড়ির মেয়েরা। আরেকটা টিয়ার গ্যাস এই মুহূর্তে। অফিসাররা রয়েছেন, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, একের পর এক টিয়ার গ্যাস শেল ফাটানো হচ্ছে। এই মুহূর্তে আরেকটা টিয়ার গ্যাস আমার সামনেই ফাটানো। আমি সম্মুখে বলবো, ওরা বারবার মারবে। তোমরা কিসের জন্য এসেছিলে? আমরা আন্দোলনের জন্য এসেছিলাম, শুধু জাস্টিস চাইতে এসেছিলাম, আমরা আর কিচ্ছু চাইতে আসিনি। শুরু করেছে, আমরা কিছু করিনি, আমরা শুধু জাস্টিস চেয়েছি আর কিচ্ছু। অভয়ের জন্য জাস্টিস চেয়েছো আর এভাবে মারছো? হ্যাঁ, তিলোত্তমার জন্য। একদিকে আমি শম্ভুকে বলবো, এইদিকে কিছু মানুষ তারা উই ওয়ান্ট জাস্টিস করে গোটা যে শ্যামবাজারের মোড় সেইটাকে অবরুদ্ধ করে রেখে দিয়েছেন। এবং অন্যদিকে আমি দেখানোর চেষ্টা করব বিশাল পুলিশ ফোর্স মাঝখানে রিপাবলিক বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ একদিকে পুলিশ ফোর্স রয়েছেন এবং অন্যদিকে দেখো হাত তুলে দু হাত তুলে সারেন্ডার করার অবস্থায় কিছু মানুষ এদিকে আসছেন। আমি চেষ্টা করব তাদের কাছে জানার যে তারা কারা এই মুহূর্তে হাত তুলে তারা আসছেন। আপনারা কারা? আমি আরজি করের এক্স স্টুডেন্ট। আমি ডাক্তার। আমি আরজি করের এক্স স্টুডেন্ট। আমার খুব কষ্ট হচ্ছে। কিসের জন্য? ভাস্কর দা কোথায়? আপনারা কিসের জন্য কি আমি আরজি করে যেতে চাই, একটু আমি দেখতে চাই। আমি এইভাবে ভেঙে দিচ্ছে সবকিছু, এটা মানতে পারছি না। তিনজন রয়েছেন আমার সাথে অতিথি, তিনজনের কাছেই তিনটে বিষয় নিয়ে যাব। একজন প্রাক্তন এনএসজি কর্তা, এনএসজি জওয়ান দীপাঞ্জন চক্রবর্তী মুম্বাই থেকে রয়েছেন, বর্ধমান থেকে রয়েছেন সুবর্ণ গোস্বামী, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে যে মুভমেন্ট এবং অনেকগুলো তথ্য সেই সুবর্ণ গোস্বামী বর্ধমান থেকে জয়েন করেছেন আমাদের সঙ্গে, চিকিৎসক। এবং তার পাশাপাশি কলকাতা স্টুডিও থেকে এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছিলেন ডক্টর সুরভি, তিনিও কাল রাত্রে আটকে পড়েছিলেন, তার কাছেও যাব। তিনটে শহরে তিনজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। আমি প্রথমে দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যেতে চাই। কাল যে অসভ্যতামিটা চলেছে এবং তারপর কলকাতা পুলিশের কমিশনার আমাদেরকে বোঝাচ্ছেন, আমাদেরকে জ্ঞান দিচ্ছেন যে আমাদের জন্য নাকি সব কিছু হয়েছে, আর উনি আমাদেরকে বলছেন 10,000-এর মব থাকলে কি করব। উনি জানতেন না আপনারা তো এনএসজিতে কাজ করেছেন, 10,000 আসবে না 10 জন আসবে একটা সেন্সিটিভ জোনে, এটা কতক্ষণ আগে থেকে জানার কি অ্যাপারেটাস আছে? আপনিও যদি একটু বিনীত গোয়েলকে জ্ঞান দিয়ে দিতে পারেন।
না, আমি দেখেছি বিনীত গোয়েল পুলিশ কমিশনারের তোমাদের সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছিলেন, উনি বলছিলেন যে আই এম অ্যাংরি। আমি জানি না উনি কিসের জন্য, মানে সিনেমাও আছে না আলবার্ট পিন্টো কা গুসা কিউ আতা হ্যায়, তো এখন জানতে হবে নতুন সিনেমা বিনীত গোয়েল কা গুসা কিউ আতা। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে তার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব আমি, কিন্তু কলকাতা পুলিশ কমিশনার কো গুসা কিউ আতা হ্যায়, কলকাতা পুলিশ কমিশনার আর কি আমাদের অপর সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা একদম চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল অনির্বাণ। আমি অনির্বাণকে পরে বলেওছি, অনির্বাণ এই প্রশ্নটা মিনমিন মিডিয়া করবে না, তারা স্যার 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 সাহেব 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 করবে, কিন্তু এই প্রশ্নটা করা জরুরি ছিল। অনির্বাণ ঠিক কী প্রশ্ন করেছিল বিনীত গোয়েলকে, বিনীত গোয়েল যে মিডিয়ার ওপর সব ব্লেম ঝেড়ে দিচ্ছে, আর নিজেরা পুলিশ মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কমিশনার কেউ খারাপ হতে চাইছে না। দেখুন, কমিশনার স্যার, পুলিশের কাছে খবর ছিল না তোমার মত কম হচ্ছে, ঠিক আছে, আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? ইউ ক্যান কল ইট ইন্টেলিজেন্স ফেলিওর ইফ ইউ সে সো। ঠিক আছে, কমিশনার স্যার, পুলিশের কাছে খবর ছিল না তোমার মত কম হচ্ছে, ঠিক আছে, আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? ইউ ক্যান কল ইট ইন্টেলিজেন্স ফেলিওর ইফ ইউ সে সো। ঠিক আছে, কমিশনারকে সরানো হোক। দীপাঞ্জন চক্রবর্তী রিপাবলিকের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহার প্রশ্নের উত্তরে তিনি স্বীকার করে নিচ্ছেন ইউ ক্যান কল ইট অ্যান ইন্টেলিজেন্স ফেলিয়ার। এর পরেও কি পুলিশ মন্ত্রী পুলিশ কমিশনার রিজাইন করবেন না? না দেখো, খুব পরিষ্কারভাবে বলে দেওয়া ভালো। দুটো তিনটে জিনিস খুব তাড়াতাড়ি বলছি। এক, উনি যে বলছেন যে 10,000 লোকের মব, এটা সর্বাংশে মিথ্যা বলছেন, অসত্য প্রচার করছেন। যারা কালকে স্পেসিফিক ভাঙচুর করেছে, আমি পরিষ্কার তোমাদের ক্যামেরাতে আমি নজর রেখেছিলাম টিভির পর্দায়, খুব বেশি হলে 50-60 জনের বেশি যারা ভাঙচুর করার লোক, and it's very organized controlled group of lumpens। এবং আমি পরিষ্কার বলি তোমাকে, এরা ভিড় নয়, এরা ক্রাউড নয়, এরা মব। ক্রাউড মানুষের ভিড় হয়, কিন্তু সেই ভিড়ের অংশ যদি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ধ্বংসাত্মক কাজ, হিংস্র কাজ করে, সেটাকে বলা হয় মব। এবং এই মবের পরিমাণ ছিল কালকে খুব বেশি হলে 50 থেকে 60 জন। এবার তুমি নিশ্চয়ই দেখেছো, তোমাদের সাংবাদিক যখন জিজ্ঞাসা করছিল কোথা থেকে এসছেন, অধিকাংশের জবাব ছিল মানিকপাড়া, বেলগাছিয়া এই এলাকা। না, মানিকপাড়া, মানিকতলা, বেলগাছিয়া এই যে জায়গাতে, এখান থেকে 10,000 লোক আসতে পারে না। এবং এই পুলিশের লোকাল পুলিশ স্টেশনের যে ওসি দেবাশিস বাবু সম্ভবত, ওনার কথা শুনছিলাম, উনিও বলছেন রাকাস হয়েছে। উনি ওনার এলাকার লোকদের কি চেনেন না যে কারা রাউডি নেচারের? দ্বিতীয়ত, পুলিশ কমিশনার দক্ষ কি দক্ষ নয়, কাজ করবেন কি করবেন না সেটা ওনার ব্যাপার। 3 দিন আগে 2 দিন আগে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে ওনাকে অনাস্থা জানিয়েছেন। উনি নিজে কালকে বললেন যে আই এম অ্যাংরি, হোয়াট এভার পসিবল উই হ্যাভ ডান। আমার লোকরা, আমার অফিসাররা দিনরাত এক করে কাজ করেছে, এর থেকে বেশি আমরা কিছু করতে পারি না, আমরা যা করার সব করে দিয়েছি। তাহলে হয় উনি মিথ্যা কথা বলছেন, অথবা মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা ভুল কথা বলছে। কারণ ওনারা বলেছেন আমাদের আস্থা নেই, এবং অর্ডারের কপি তুমিও পরশু বলেছো আর গতকাল, সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে আমরা সিবিআইকে একটা হ্যান্ডওভার করতে বাধ্য হচ্ছি, or else people's trust on law and order judiciary will be shattered, quote unquote। এক্স্যাক্টলি এই শব্দটা ব্যবহার করেছেন মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। পুলিশ কমিশনার যে ক্লেমটা করছেন, আর মহামান্য প্রধান বিচারপতি বলছেন শ্যাটার্ড হয়ে যাবে। আইন শৃঙ্খলা কাজের দায়িত্ব হচ্ছে পুলিশ কমিশনার, এবং ওনার কাছে ইন্টেলিজেন্স নেই। উনি 50টা লোকের একটা মবকে কন্ট্রোল করতে পারলেন না। অ্যান্ড ইটস ভেরি এভিডেন্ট যে এরা এসেছে যেরকম ভাবে হঠাৎ করে ভিড় থেকে ভাঙচুরটা শুরু করলো। তুমি দেখেছো গার্ডরেল নিয়ে ধাক্কাধাক্কি করতে করতে হঠাৎ একটা সময় পুলিশটা দুদিকে সরে গেল, এই 50 জনের গ্রুপটা ভেতরে ঢুকে ভাঙাচোরা শুরু করলো, এবং 10 মিনিটের মধ্যে কাজ শেষ করে ওরা আবার ভ্যানিশ হয়ে গেল। ওটা দেখেই মনে হচ্ছিল ওদের কাছে বড় ভয় রয়েছে যে তোমরা 10 থেকে 15 মিনিটে যা করার আতঙ্ক তৈরি করে দাও, আমরা একটা সেফ প্যাসেজ দিয়ে দেবো, তোমরা বেরিয়ে যাবে। এবং তার পাশাপাশি দীপাঞ্জন চক্রবর্তী, হ্যাঁ দীপাঞ্জন দা, এর পাশাপাশি আরেকটা চিত্র কিন্তু তুলে ধরাটা প্রয়োজনীয়, নয়তো এই ন্যারেটিভটা হয়ে যাবে যেটা তৃণমূল সেট করার চেষ্টা করছে, তৃণমূল বলার চেষ্টা করছে
আমি নিজে দেখেছি ছাত্রছাত্রীরা, শান্তিপ্রিয় শিক্ষিত ছেলেমেয়েরা এই বাংলাতে যারা থাকতে চায়, যারা দিল্লি, বম্বে, পুনে, ব্যাঙ্গালোর বা বিদেশে চলে যেতে চায় না, এই বাংলাতে থেকেই আন্দোলন করতে চায়, প্রেম করতে চায়, বিদ্রোহ করতে চায়, মায়ের কাছে থাকতে চায়, তারাও অংশগ্রহণ করেছিল এবং তারা ভয় পেয়ে গেছিল। এভাবে পুলিশ যে তাদেরকেই আক্রমণ করবে, মবকে আক্রমণ না করে, এটা বোধহয় তারা বুঝতে পারেনি। এবং তাদের নারী শক্তি যারা অভয়ার জন্য এসেছিল, তাদের একটা অংশের বক্তব্য আমি তুলে ধরছি এবং আপনারা দেখুন, এটা দর্শকদের বলছি। তোমরা কিসের জন্য এসেছিলে? আমরা আন্দোলনের জন্য আমরা আর কিচ্ছু চাইতে আসিনি, ওরা মারতে শুরু করেছে, আমরা কিছু করিনি। আমরা পিসফুলি দাঁড়িয়েছিলাম, কিছুই করিনি, কিছুই বলিনি। উই ওয়ার জাস্ট স্ট্যান্ডিং, উই ডিডন্ট ইভেন স্পিক আ ওয়ার্ড, উই ডিড নাথিং, উই ওয়ার জাস্ট স্ট্যান্ডিং। আমরা বন্ধুর সাথে ছিলাম, আমি এখন বন্ধু। তোমরা কি সেমিনার রুম ভেঙেছো? না, আমরা তো তোমরা মার খাইলে কেন? ওদিকে যাইনি। আমার হাজবেন্ডকে ও কারণে এখান থেকে মারতে মারতে নিয়ে যাওয়া হলো। আমি এসেছিলাম প্রেসক্রিপশনের জন্য, আমার বাচ্চার শ্বাসকষ্টের প্রবলেম আছে। আমরা প্যালেস্টাইনের হাসপাতালে অ্যাটাক নিয়ে কথা বলি। আপনি একজন কবি, আমি শুনছি, কলকাতার হাসপাতাল এটা। না, আমার কিছু বলার নেই, কারণ যা দেখলাম এটা আন্দোলনকে নষ্ট করার জন্যই করা হয়েছে। আন্দোলন নষ্ট করার জন্য করা হয়েছে। সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে রয়েছেন, তারও প্রতিক্রিয়া নেব। কিন্তু সুবর্ণদা, আপনার কাছে যাওয়ার আগে মারাত্মক অভিযোগ আরজি করের নার্স বা সিস্টাররা করেছেন, সেই চিত্রটা একবার দেখাবো। মানে কলকাতা পুলিশের কমিশনার মব ধরতে পারে না, চোর ধরতে পারে না, যারা খাটের তলায় টাকা রাখে সেই মন্ত্রীদের ধরতে পারে না, তারা ডাক্তার পেটাতে পারে, তারা ডাক্তারির পড়ুয়াদের পেটাতে পারে, মহিলাদের পেটাতে পারে এবং এই নার্সদেরকে আতঙ্কিত করতে পারে। কি অবস্থা একবার দেখবো। যারা নার্সরা রয়েছেন তাদের সাথে কথা বলি। দিদি, দিদি কি বলবেন, কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে, কি বলবেন? আপনি কাঁদছেন কেন, কাঁদছেন কেন, কাঁদছেন কেন, কাঁদছেন কেন? ভয় হচ্ছে, ভয় হচ্ছে, ভয় হচ্ছে। এই মুহূর্তে যারা নার্সিং স্টাফ রয়েছে তাদেরকে সুরক্ষিত জায়গায়, নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। সুবর্ণ গোস্বামী কি বলবেন? দেখুন, প্রথম কথা, কালকে যা ঘটনা ঘটেছে, সৌরভী নিজের সাক্ষী, ও যখন বলবে, ও প্রায় আমাকে যখন 4:30টার সময় ও যখন বেরোচ্ছে কলকাতা স্টেশন থেকে উল্টোডাঙ্গার দিকে যাবার জন্য, একটা মন্দিরে লুকিয়েছিল। আমাকে শেষ যখন কথা হলো, আমি তখন ঘুমাইনি যে ওরা সবাই নিরাপদে ফিরলো কিনা। সৌরভী আমাকে জানালো, দাদা ওখান থেকে বেরিয়ে এলাম, কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছি। তার উপরে আরো কয়েকজন বাকি ছিল, বেরিয়েছে, তারপরে আমরা ঘুমাতে পেরেছি সিনিয়ররা। বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু পুরো ব্যাপারটা দেখে একবারও মনে হয়নি মব এলো বা হচ্ছে এরকম মনে হয়, ঠিক উল্টোটা। মব আসবে এটা যেন পুলিশ জানতোই, এবং সেই জন্যই হঠাৎ করে, যেখানে হচ্ছে যে আমাদের যখন এই কয়েকদিন আগে এসএসকেএম হাসপাতাল থেকে ডাক্তাররা এসে সলিডারিটি জানাতে এসেছিল, একজনকে ধরে 10-12 জন পুলিশ বেধড়ক, মানে গরুকেও ওরকম মানুষ মানে না, এরকম ভাবে হচ্ছে মারধর করলো চোখের সামনে, আমরা দেখলাম। আর সেখানে মব, এই যে দীপাঞ্জন বাবু বলছিলেন 50-60 ছিল না, হার্ডলি 30 থেকে 40 জন। এই 30 থেকে 40 জন বারমুডা পরা, স্যান্ডো গেঞ্জি পরা, হাতে লাঠি, বিভিন্ন রকম রড ইত্যাদি নিয়ে যখন ঢুকছে, সেই সময় গেটে কোনো পুলিশ ছিল না, এবং বাকি পুলিশ তারা ভয় পেয়ে লুকানোর একটা নাটক করেছে। হাসপাতালে ম্যাটারনিটি ওয়ার্ডে তারা গিয়ে হচ্ছে যে কেউ টয়লেটে লুকিয়েছে, হাসপাতালে যে সিকিউরিটি ফোর্স তারা জামা টামা খুলে দিয়েছে, বলেছে যে আমাদের বলবেন না কেউ যে আমরা করে, কেউ বেডে শুয়ে পড়েছে এবং রুগী সেজে এরকম করেছে। কিন্তু পুরোটাই, এবং তারপরে যখন বেরোলো, মানে ওদের 40 থেকে 45 মিনিট, প্রায় ঘন্টাখানেক ভাঙচুর করতে, ভ্যান্ডালাইজ করতে দেওয়া হলো। তারপরে যখন তারা বেরোলো, তখন তাদের কাছে একটা আমাদের পুরোটাই নাটক মনে হয়েছে, আমাদের যারা হচ্ছে পুরো বিষয়টা দেখে, যে হচ্ছে যে যারা পিসফুল প্রোটেস্টার তাদের দিকে টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে, আর হচ্ছে যারা এই গুন্ডা যারা এগুলো করলো এসে, তাদের হচ্ছে যে ওখান থেকে পুলিশ তারা ইট ছুটছে, পুলিশও পাল্টা কয়েকটা ইট ছুটলো, পরে তারা একটু পরে তো গলিতে ঢুকে পড়লো, ব্যাস পুলিশও চলে এলো। একটা পুলিশের
একটা ঢিল লেগে গেছিল ভুল করে, এইটুকুই যায়। আর মাননীয় পুলিশ কমিশনার যা বললেন তাতে তো আমরা হতাশ, আমরা রীতিমতো হতাশ। চিকিৎসক সমাজ, বাংলার চিকিৎসক সমাজ রীতিমতো হতাশ। আমি একটু আগে অল ইন্ডিয়া মিটিং করছিলাম, আমি অল ইন্ডিয়া যত স্টেট আছে, টেরিটরি আছে, তাদের যে সরকারি চিকিৎসকদের যে সংগঠন আছে, অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, তার আমি এডিশনাল জেনারেল সেক্রেটারি। আমাকে অন্য স্টেটগুলো জিজ্ঞেস করছিল যে আপনার শহরে হচ্ছে পুলিশ কমিশনার এইরকম তিনি কথা বলেন, তো হচ্ছে যে মানে যে তারা ডাক্তারদের বিচার করতে পারে না, তারা ডাক্তারদের যে ক্রোধ, সাধারণ মানুষের কালকে যে নারীরা জেগেছিলেন, যারা আন্দোলন করছিলেন, যারা রাস্তায় নেমেছিলেন, যে মায়েরা বোনেরা, তাদের হচ্ছে যে ক্রোধটা ধরতেই পারলেন না, যেহেতু তারা স্লোগান দিচ্ছিলেন, তারা বিচার চাইছিলেন, উই ওয়ান্ট জাস্টিস বলছিলেন, তারা গণসঙ্গীত গাইছিলেন, তারা রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন, সেই জন্য তাদের ভিতরের ক্রোধটা তিনি হচ্ছে যে উপলব্ধি করতে পারলেন না। এবং হচ্ছে যে এই মব হচ্ছে যে যখন এসে নাটকটা হলো, তখন এসে পুরো মিডিয়ার উপরে হচ্ছে যে তার রাগ বলছেন, যে হচ্ছে যে আমার ভিতরে কত রাগ হচ্ছে সেটা উনি প্রকাশ করছেন। আমার মহানগরের এইরকম একজন পুলিশ কমিশনার, আমরা অনেক পুলিশ কমিশনার দেখেছি, আমরা হচ্ছে যে আমরা চিকিৎসক সমাজ একই সঙ্গে হতাশ এবং একই সঙ্গে ক্রুদ্ধ, আরো ক্রুদ্ধ হয়েছি। আমাদের আন্দোলনের তেজ এর জন্য আরো বাড়বে, বই কমবে না। আগামী কয়েকটা দিন সারা ভারতবর্ষ জুড়ে চিকিৎসকরা হচ্ছে যে কালকের যে ঘটনা, তাতে এক তো হচ্ছে যে তিলোত্তমার ধর্ষণ, গণধর্ষণ এবং খুন, তার বিরুদ্ধে যে আন্দোলন চলছিল, তার সাথে গতকাল কার্যকরের যে ভ্যান্ডালিজম হয়েছে, তার বিরুদ্ধে সারা দেশ হচ্ছে যে মুখর হতে চলেছে। কাল থেকে দেখতে থাকুন চিকিৎসকদের রাগ, মাননীয় পুলিশ কমিশনার টের পাবেন। এবং তার পাশাপাশি আমি সৌরভীর কাছে যাওয়ার আগে একবার দেখাবো কাল রাতে, আমি আবারও বলছি, যে দৃশ্য দেখেছি, সেই দৃশ্য দেখার পরে আমি সারা রাত এমনিতেও আরজি করে ছিলাম, আজ সকালেও ঘুমাতে পারিনি। আমি ছোটবেলা থেকে এই দৃশ্য কোথাও দেখিনি, আমি কোনো দেশে বোধহয় এই দৃশ্য কল্পনা করতে পারি না। প্যালেস্টাইন, বাংলাদেশের হাসপাতালে হয়তো এই দৃশ্য দেখা গেলেও দেখা যেতে পারে, কিন্তু বাংলার হাসপাতালে যে দৃশ্য, একবার আপনাদের বাংলার প্রত্যেক মানুষকে অনুরোধ করব, যারা জবাব চায় বাংলা দেখছেন বা দেখছেন না, এই যে রিপোর্ট, এই যে প্রতিবেদন ময়ূকের, সে প্রতিবেদনটা প্লিজ দেখুন, শেয়ার করুন ডাক্তারদের সাথে, রোগীদের সাথে, পেশেন্ট পার্টিদের সাথে, সবার সাথে শেয়ার করুন এবং দেখুন, এবং এদেরকে সাজা দিন, পুলিশ সাজা দিক, এইটুকুই চাই। একবার দেখি। এই মুহূর্তে আমি ঢুকছি এবং দেখো, কাঁচ তছনছ করা হয়েছে। এটা গোটা পৃথিবীর এই মুহূর্তে দেখা উচিত, গোটা দেশের দেখা উচিত এই মুহূর্তে। এরা কারা? যারা একটা কোনো প্রমাণ ছাড়েনি। দেখো, অ্যাডমিশন টিকিট কাউন্টার, এই মুহূর্তে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের ছবি এভাবে পড়ে রয়েছে। টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার, এবং আমি জানিও না এখানে হয়তো ভাঙচুরটা এ পরিমাণে হয়েছে। এখানে অনেক কিছু, আরো ফ্যান দেখো, আমি শুধু শম্ভুকে বলবো ফ্যানগুলো দেখাতে। এখানে দামি দামি মেশিন রয়েছে, ভেন্টিলেশন মেশিন, মনিটরিং মেশিন। এইটা হচ্ছে এইচডিইউ ওয়ার্ড, এখানে অবজারভেশনে রাখা হয়। এই এইচডিইউ ওয়ার্ডের অবস্থা দেখো এই মুহূর্তে, আমি দেখাচ্ছি। এই কিচ্ছু বাকি নেই, জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে, ইমার্জেন্সির চিহ্নটুকু নেই এই মুহূর্তে। আরো দেখাবো। এটা প্যালেস্টাইনের নয়, যেই বুদ্ধিজীবীরা বলেন প্যালেস্টাইন নিয়ে কথা বলেন, কলকাতা নিয়ে কথা বলুন। এই হচ্ছে কলকাতার অবস্থা। শুধু তাই নয়, নার্সের সেন্টার থেকে আমি পিসিআরকে বলবো, নার্সরা যে ঘরে বসেন, যেখানে ওষুধপত্র থাকে, সেই ঘরের অবস্থা কাল রাতে কি করা হয়েছিল। এদের সন্ত্রাসবাদী যদি না বলি, অ্যান্টি ন্যাশনাল যদি না বলি, কাদের বলবো? কাসব বা আফজল গুরুরাও বোধহয় এই কাজ করেনি কোনো হাসপাতালের সাথে ভারতে, যেটা আজ আরজি কর দেখতে পাচ্ছে। দেখুন একবার। তারা থ্রেট করে গেছে, আজকে দেখে গেলাম, কালকে এসে রেপ করব, এ কথা তারা বলে গেছে। সেখানে পুলিশ নার্সদের কাছে এসে শেল্টার চাইছে, পুলিশ কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ছে, মানে সে পেশেন্ট। তাহলে এই অবস্থায় নিরাপত্তা বলতে যদি পুলিশও দেওয়া হয়, তাহলে সেই পুলিশ আবার এই যদি করে, তাহলে তো রেপ করে দিয়ে চলে যাবে, পুলিশ পেশেন্ট সাথে শুয়েই থাকবে। ওনারাও তো সে গলা টলা শুকিয়ে গিয়ে এসে বলছে, কোথায় আপনাদের ওখানে একটু আমাকে লুকানোর জায়গা করে দিন। বাথরুমের ভিতর ঢুকে বলছে যে আমাদেরকে একটা দিন, অ্যাপ্রন দিন আপনাদের বাড়ি। কেউ বলছে আপনারা যে জামা কাপড় পরে এসছেন সেইটা দিন, তাহলে আমি সেটা পরে থাকবো, মানে আমি পুলিশ নয়। সুরভি পাল এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, চিকিৎসক। আপনি কাল রাত্রেও ছিলেন, আটকে পড়েছিলেন, এবং কি অবস্থা হয়েছিল আপনি পুরোটা বলুন। আমি প্রথম থেকে মানে কি ঘটেছিল?
কাল আমি 10:30 থেকে আরজিকর এবং আরজিকরের বাইরে ছিলাম। যখন মিছিল শুরু হয়, আমি এবং আমার দুজন জুনিয়র, আমার থেকে 2 বছরের তারা ছোট, তো আমরা 3 জন মিলে শ্যামবাজারের দিকে গেলাম, ওখান থেকে আবার ফিরেও এসেছি। তো যখন আমরা ফিরে আসছি আরজিকরের 1 নম্বর গেটের বাইরে আমরা দাঁড়িয়েছিলাম, আমি আর একজন এগিয়ে গিয়ে বললো আমি কলেজের ভিতরে যাই। আমরা বললাম ঠিক আছে তুই যা, আমরা তোর পিছন পিছন আসছি। তো সেই সময় আরেকটা মিছিল বেলগাছিয়া ব্রিজের ওপর ওয়েট করছে, একদল আরজিকর গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং বারবার কেউ একটা অ্যানাউন্স করছে যে যারা আরজিকরের সামনে দাঁড়িয়ে আছেন তারা প্লিজ এগিয়ে যান, কারণ আরেকটা মিছিল আসছে, আপনারা প্লিজ শ্যামবাজারের দিকে এগিয়ে যান। তো আস্তে আস্তে সবাই এগোচ্ছে এবং একদল যারা শ্যামবাজার হয়ে ফিরছে, ব্যাক করছে। তখন আমরা 1 নম্বর গেট থেকে দেখতে পাচ্ছি আরজিকরের ভেতরেও কিছুজন মোমবাতি নিয়ে ঢুকছে। তো আমি আর আমার যে জুনিয়র ছেলেটি ছিল, আমরা দুজন ঠিক করলাম যে ঠিক আছে চল আমরা এবার ফুটপাথটা ধরে আস্তে আস্তে যাই, ইমার্জেন্সি গেট দিয়ে কলেজের ভেতরে ঢুকবো। তো আমরা যখন ফুটপাথ ধরে এগোচ্ছি আস্তে আস্তে, হঠাৎ অল অফ এ সাডেন আমরা দেখতে পেলাম যে ফুটপাথের ওপর অস্বাভাবিকভাবে লোকজন উঠে আসতে শুরু করলো, অস্বাভাবিকভাবে। আমরা খুব অবাক হয়ে যাচ্ছি, আমি চিৎকার করছি যে প্লিজ আপনারা একটা সিঙ্গেল লাইন মেনটেন করুন, এইভাবে গায়ে উঠবেন না। মানে আমরা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে কি হচ্ছে। তো অনেক ধাক্কাধাক্কির পর যখন গেটের সামনে আমি এবং আমার জুনিয়রটি গেলাম এবং আমাদের সঙ্গে অনেকেই ছিল, দেখছি যে হঠাৎ লোকজন হই করছে, এই ব্যারিকেড ভাঙ, ভেঙে আমরা ঢুকবো। পুলিশকে দেখছি চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু করছে না। তো আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার। একটু আগে তো একটা দেখলাম যে মিছিল কলেজের ভেতরে ঢুকেছে, আমরাও ঢুকবো। আমাদের আগের আমার এক সিনিয়র এবং এক জুনিয়র অলরেডি তারা কলেজের ভেতরে আছে। তো এমন ভয়াবহ জিনিসটা শুরু হলো। আমাকে তখন আমার জুনিয়র বলল, দিদি চলো আমরা রাস্তা ক্রস করে যাই। রাস্তা ক্রস করতে গিয়ে মানে আমাদের হাঁটতে হয়নি, লোকজনের ধাক্কাতে একসময় মনে হচ্ছিল হয়তো আমি মরেই যাব, আমাকে হয়তো কেউ পিষে দেবে। তো অনেক কষ্ট রাস্তাটা পার হয়ে কোনো রকমে আমি আরজিকরের 6 নম্বর গেটের বাইরে এসে দাঁড়াই এবং সেই সময় আমার জুনিয়রটি যে ছিল সে কোথায় হারিয়ে গেল খুঁজেও পাইনি আমি। মানে এটা কলকাতা শহরে আরজিকরে এটা, হ্যাঁ। এবং আমি কিছু কি লোকানোর চেষ্টা হচ্ছে, মানে বারবার এই প্রমাণ জানি না। মানে যদি সব কিছুতে স্বচ্ছতা থাকে, যদি আমাদের মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার নিজেদের উপর কনফিডেন্ট থাকেন যে ওনারা নিজেদের জায়গায় ঠিক আছে, তাহলে এটা কেন আমাদের ফেস করতে হচ্ছে? আমি যখন 6 নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে তখন আমি দেখলাম যে একদল মহিলা হঠাৎ 6 নম্বর গেটের দিকে এসে এই গেটটা ভেঙে ঢুকবো আমরা, এই গেটটা ভেঙে ঢুকবো আমরা। আর আমি মানে কোন দিকে যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। আমার কলেজের ভেতরের জুনিয়র একজন আছে, একটা জুনিয়র আমার সাথে ছিল, সে কোথায় হারিয়ে গেছে। দায়িত্বজ্ঞানহীনের মতো আমি অন্যদের সঙ্গে দৌড়াতেই পারতাম, কিন্তু জানি না আমি কেন ওখান থেকে পালাতে পারিনি সেই সময়। তারপর দেখলাম একদল ছেলে আসছে, তারাও গেটটাকে ভেঙে ঢোকার চেষ্টা করছে। আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে কলকাতা স্টেশনের দিকে এসে দাঁড়িয়ে দেখছি। ভেতরের ছবিগুলো দেখছো সৌরভী, মানে তছনছ করে হল্টার মেশিন থেকে শুরু করে দামি দামি জিনিসপত্র এই সমস্ত। আমি জাস্ট তখন ইমার্জেন্সি গেটের উল্টো দিকটায় দাঁড়িয়ে আমি দেখছি ইমার্জেন্সির কাঁচগুলো ভাঙছে, রীতিমতো ভাঙছে। আর কাল জানি না এটা সবার সঙ্গে হয়েছে কিনা, ফোনের নেটওয়ার্ক মাঝে মাঝে থাকছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, কারোর সঙ্গে যোগাযোগ ঠিক করে করতে পারছি না। আর যোগাযোগ করবো কি, লোকজন তো ধাক্কা দিয়ে মানে ঠেলে চলে যাচ্ছে। আমি বারবার চেষ্টা করছি যে আমার জুনিয়র ছেলেগুলোর সঙ্গে যোগাযোগ করার যে ওরা ঠিক আছে কিনা। আমি একবার তোমাকে থামাবো। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরজিকর কাণ্ড নিয়ে, এবং এটা আপনাদের সুবর্ণবাবু এবং দীপাঞ্জনবাবু দুজনেরই শোনা উচিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলেছেন একবার শুনবো। ভিডিও দেখুন, তো দেখলেই পতাকা দেখতে পাবেন। ভিডিওগুলো দেখুন না, ভিডিওগুলো পাননি আপনারা, ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবে। এত আইএকে দিয়ে এআইকে দিয়ে উল্টোপাল্টা সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে তৈরি করে ফেক ভিডিও, এটা ক্রাইম নয়? এগুলো তো ধরা পড়বে একদিন। অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি, প্লিজ বিশ্বাস করবেন না। সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও চলছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সেই ব্রেকিং বিবিজি এই মুহূর্তে চালাতে বলবো আমার পিসিআরকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভিডিওগুলো দেখুন না, এআই দিয়ে কত ধরনের ভিডিও বানানো যায়। এই ব্রেকিং নিউজ বিবিজি ব্রেকিং আমি মারার জন্য বলবো, এই মুহূর্তে গোটা বাংলাকে দেখানোর জন্য বলবো, জবাব চায় বাংলাতে ব্রেকিং নিউজ। আরজিকর
দুষ্কৃতি তাণ্ডব কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ এগুলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ফেক ভিডিও হতে পারে। অকল্পনীয় প্রতিক্রিয়া। আরজি করে তাণ্ডব, ফেক ভিডিওর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন এটা নিয়ে আমার প্রতিক্রিয়া নিতেই হবে সুবর্ণ গোস্বামীর থেকে। সুবর্ণ গোস্বামী, কাল যাহা যাহা হইয়াছে তাহা পুরোটাই গুজব, ফেক, এআই জেনারেটেড বোধহয়, কিচ্ছু হয়নি। আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী কোন ভিডিওর কথা, ফেক ভিডিও, কোনো পার্টিকুলার ভিডিও যদি ফেক হয়ে থাকে আলাদা জানি না, কিন্তু যেটা হচ্ছে কাল যা ঘটেছে এত মানুষের চোখের সামনে ঘটেছে, তোমাদের সবার ক্যামেরার সামনে ঘটেছে, সেগুলো যে ফেক নয় সেটা সারা বাংলা জানে, নতুন করে বলার কিছু নেই। আমার যেটা বলার সেটুকু হচ্ছে যে এই যা ঘটলো পুরো ব্যাপারটা আরজি কর মেডিকেল কলেজের হচ্ছে যে মব পাঠাতে হলো কেন? হু স্ট্যান্ডস টু গেইন? মব পাঠালে কার সুবিধা ছিল? দেখা গেল যে মবের লক্ষ্য ছিল প্রথম কথা যে হচ্ছে 3rd ফ্লোরে চেস্ট মেডিসিন, যেখানে তারা পৌঁছাতে পারেনি, ওরা বুঝতে পারেনি 3rd ফ্লোর মানে কি, সেই জন্য পৌঁছাতে পারেনি। আর যেটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে আন্দোলনকারীদেরকে সন্ত্রস্ত করা, সেটাও ওরা করতে পারেনি। আন্দোলনকারীদের বুকের কলিজের জোর অত হচ্ছে যে দুর্বল নয় যে হচ্ছে যে কটা মব এলো আর এখানেই বোধহয় শেষ হবে না সুবর্ণবাবু, একদম আমার সময় শেষ, কিন্তু এখানেই বোধহয় শেষ হবে না। মুখ্যমন্ত্রী আর যা বললেন সেখান থেকে নতুন বিতর্ক শুরু হবে। কিন্তু আবারও বলছি আমি সুবর্ণবাবুদের মতন চিকিৎসক নই, আমি নার্স নই, আমি হয়তো রোগী ম্যাক্সিমাম, কিন্তু আমি কাল সাংবাদিক হিসেবে আরজি কর হাসপাতালে গিয়ে যে জিনিস দেখলাম হৃদয় বিতারক আমি বলবো। এবং এরপরেও যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ না নেন, তাহলে পদত্যাগ হয়তো করা উচিত। কারণ কোটি কোটি টাকার জিনিসপত্র সব নষ্ট হয়ে পড়ে আছে এবং হুলিগানরা এই কাজটা করছে, দেখা যায় না। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আরজি কর মেডিকেল কলেজের নার্সেস রুমে, অর্থাৎ যেখানে সিস্টার নার্সরা যেখানে বসেন, যেখান থেকে ওষুধপত্র সমস্ত কিছু দেওয়া হয়। এবং এই জিনিসগুলো আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে, মাস্ক, দামি সিরিঞ্জ, ইঞ্জেকশন, ওষুধ। এই মুহূর্তে আমি একবার দেখানোর চেষ্টা করব, শম্ভুকে বলবো ফ্রিজটা দেখুন। এই মুহূর্তে সব ধ্বংস করে দেওয়া হয়েছে। ওষুধ তো কোটি কোটি টাকার ওষুধ তো ধ্বংস হয়েছে, ইয়েলো জেলকেও ধ্বংস হয়েছে। আমি শুধু দেখাচ্ছি এই ফাইলগুলো, মানে অর্থাৎ তথ্য প্রমাণ বোধহয় আর থাকলো না। কত মানুষ ওষুধ ছাড়া মারা যান, আর এখানে এক একটা দামি ট্রপটি সেন্সিটিভ টেস্টিং কিট, স্টেরাইল ওয়াটার, ইঞ্জেকশন, ভায়েল, এই সমস্ত কিছু পড়ে রয়েছে। কারা এরা যারা ওষুধপত্র, রোগী তাদেরকেও ছাড়ে না? এরা অ্যান্টি ন্যাশনাল, এবং এই অ্যান্টি ন্যাশনালদেরকেও যাতে শাস্তি দেওয়া হয় তার ব্যবস্থা করতে হবে, জবাব চাইতে হবে।